ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতির নাম, এটা আমরা সবাই মানি। তবে সেই ভালোবাসাটা যদি হয় কোনো প্রাণীর সাথে, তাহলে সেটা শুধু সুন্দরী নয়, বরং হয়ে ওঠে স্বর্গীয়। আজকে এমনই একটা স্বর্গীয় ভালোবাসার গল্প শুনবো আমরা, যেখানে একটা অদ্ভুত পরিস্থিতিতে একটা বাচ্চা ছেলের সাথে একটি কুকুরের বন্ধুত্ব হয়ে যায়। আর সেই বন্ধুত্ব এমন, যেটা হয়তো পৃথিবীর অন্য সব বন্ধুত্বকে হার মানাতে পারবে। কেমন ছিল সেই বন্ধুত্ব? আর এত মানুষ ফেলে ছোট্ট ছেলেটা সেই কুকুরের সাথেই বা বন্ধুত্ব করতে গেল কেন? সেটাই জানবো একটা অসাধারণ মুভি দ্য লিটল ডগ এর গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্ত তোমাদের মন ছুঁয়ে যেতে বাধ্য। গল্পটা এতটাই হৃদয়স্পর্শী যে কখন চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়বে তা বুঝতেই পারবে না। তাই চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের গল্পের এক্সপ্লেনেশনে চলে যাই। গল্পটা ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ছেলে এবং একটি কুকুর ছানাকে নিয়ে। প্রচন্ড ঝড় বৃষ্টির একদিনে বাসের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ এই ভদ্রমহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। সৌভাগ্যবশত বাসের মধ্যেই একজন নার্স ছিল। সে কোনো মতে মেয়েটার কাছে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে এবং তার হাজবেন্ডকে দ্রুত হসপিটালে যাওয়ার ব্যবস্থা করতে বলে। এদিকে একই সময়ে আমরা একটি কুকুরকেও প্রসব যন্ত্রণা ভোগ করতে দেখি। অনেকটা সময় ছটফট করার পর ফাইনালি কুকুরটা তার বাচ্চাগুলোকে প্রসব করে। এরই মাঝে ওই ভদ্র মহিলাও একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। আদর করে তারা ছেলেটার নাম রাখে জিফু। তার বাবা মা তাকে প্রচন্ড আদর যত্নে লালন পালন করতে শুরু করে। এভাবেই দিন পার হতে থাকে আর জিফুও একটু একটু করে বড় হতে থাকে। তার সাথে বড় হচ্ছিল ওই কুকুর ছানাগুলোও। তাদের চাঞ্চল্য আর খেলাধুলা দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। এক সন্ধ্যায় বাচ্চাগুলোর জন্য খাবার জোগাড় করতে মা কুকুরটা একটা ডাস্টবিনের কাছে যায়। সেখান থেকে একটা রুটির টুকরো নিয়ে সে খুশি মনে তার ছানাদের কাছে আসতে থাকে। এমন সময় হঠাৎ এক দুষ্টু শিকারী তাকে তীর মেরে সেখান থেকে তুলে নিয়ে যায়। এদিকে বাচ্চাগুলো তার মায়ের ফেরার অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তবুও মায়ের কোনো খোঁজই পায় না তারা। এটা দেখে বাচ্চাগুলো অস্থির হয়ে পড়ে। তারা বারবার তাদের ঘরের বাইরের আশেপাশে চেক করতে থাকে তাদের মা এলো কিনা। কিন্তু অবলা প্রাণীগুলো তো জানেই না যে তাদের মা আর কোনো দিনই ফিরবে না। এতক্ষণে বাচ্চাগুলোর প্রচন্ড ক্ষুধা পেয়ে যায়। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে একে একে তারা খাবারের খোঁজে বাইরে বের হতে থাকে। শুধু যেতে পারে না একটা বাচ্চা। সে এখানে বসেই তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে আবারও দিন পেরিয়ে রাত চলে আসে, তবুও তার মা আসে না। এই বাচ্চাটাই আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। এই কথা কেন বললাম সেটা একটু পরেই জানতে পারবে। তো কুকুর ছানাটার যেহেতু কোনো নাম নেই, তাই আমরা তাকে হ্যাপি বলে ডাকবো। ওই যে বললাম, এত কিউট আর সুন্দর কুকুর ছানাকে দেখলে সবার মন ভালো হয়ে যাবে, সেখান থেকেই এই নামটা মাথায় আসলো। যাই হোক, সারা রাত অপেক্ষা করার পরও হ্যাপির মায়ের কোনো খোঁজ নেই। অপেক্ষা করতে করতে বেচারা ঘুমিয়ে পড়ে। সকালে একটা বিকট শব্দে ঘুম ভেঙে যায় তার। সে বাইরে বেরিয়ে দেখে তার আশেপাশের এলাকাটা ভেঙে দেওয়া হচ্ছে। সেটা দেখে হ্যাপি খুব টেনশনে পড়ে যায়। সে বুঝতে পারছিল না কি থেকে কি করবে। এরই মাঝে তার ঘরটাও ভাঙতে শুরু করে। চারিপাশে এত ভাঙচুরের মধ্যে সে চাপা পড়ে যাবে, এমন সময় সে কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচতে সক্ষম হয়। এরপর থেকে শুরু হয় তার একা পথ চলা। দেখতে দেখতে সে বড় হয়ে ওঠে। সারাদিন রাস্তায় ঘুরে বেড়ানো আর এদিক সেদিক থেকে এক টুকরো খাবার জোগাড় করে খাওয়া, এটাই ছিল তার প্রধান কাজ। সাধারণত রাস্তার কুকুরদের যা কাজ হয় আর কি। সুযোগ পেলেই সে পার্কে চলে যেত। সেখানে অনেক কুকুর প্রেমী ব্যক্তিরা তাদের পোষা কুকুর নিয়ে ঘুরতে আসতো আর আমাদের হ্যাপি তাদের সাথে খেলা করত। মাঝে মাঝে তার খুব আফসোস হতো তার কেন এমন কোনো মালিক নেই, তাহলে সেও তাদের মতো করে যত্ন পেত। কিন্তু আফসোস করে তো কোনো লাভ নেই। নিজের জীবনের পরিস্থিতিকে আমাদের সকলের মেনে নিতে হয়। হ্যাপিও তাই তার একাকিত্বকে মেনে নিয়েছিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল তার। এদিকে জিফুও ততদিনে অনেক বড় হয়ে গিয়েছে। একদিন তার মা খাবার হাতে নিয়ে তার আলমারির সামনে গিয়ে বলতে থাকে, জিফু, এভাবে আর আলমারির ভেতরে বসে থেকো না, বেরিয়ে এসো,
এসো, দেখো আমি তোমার জন্য খাবার এনেছি। কিন্তু আলমারির ভিতর থেকে কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। এটা দেখে জিফুর মা আলমারির দরজা খুলতেই জিফু পাগলের মতো চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে। প্রচন্ড রাগে হাত পা ছুটতে থাকে সে। তার মা কোনোভাবেই তাকে সামলাতে পারছিল না। এরই মাঝে তার বাবা মদের নেশায় টলমলো করতে করতে ঘরে আসে। ছেলেকে এমন পাগলের মতো করতে দেখে সেও জিফুকে ভেঙাতে শুরু করে। এটা দেখে জিফুর মা রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন তার স্বামী রাগের মাথায় বলে ওঠে, আমি এসব আর সহ্য করতে পারছি না, আমি মুক্তি চাই। এরপর সে কাঁদতে কাঁদতে বলে, আমার সাথেই কেন এমন হলো, আমি কি দোষ করেছি? লোকটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। তো জিফুর মাও তখন আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে তার স্বামীকে বলে, কি সহ্য করতে পারছো না তুমি? তোমাকে কি করতে হচ্ছে? না তুমি বাচ্চার দেখাশোনা করো, না তাকে খাবার খাওয়াও, না তাকে বাইরে নিয়ে যাও, আর নাই তার সাথে কখনো কথা বলো। তাহলে তোমার এত বিরক্তি কোথা থেকে আসে? তখন তার স্বামী বলে, তোমার কি মনে হয় আমি এসব ইচ্ছে করে করি? ওর এত ভালো কেয়ার করে কি লাভ? এতগুলো বছর ধরে তো আমরা ওর দেখাশোনা করে যাচ্ছি, তাতে কি লাভ হচ্ছে বলো? কিছুই হচ্ছে না। এমনকি এতগুলো বছরেও ও একটা বারের জন্য আমাদের বাবা মা বলেও ডাকেনি। এরপর সে জিফুর কাছে গিয়ে তাকে বাবা বলে ডাকার জন্য জোর করতে থাকে। জিফু তখন ভয়ে তার মায়ের কোলে মুখ লুকিয়ে ফেলে। জিফুর বাবা তখন বিরক্ত হয়ে তার মাকে আবারও একটা বাচ্চা নিতে বলে, কিন্তু জিফুর মা তাতে রাজি হয় না। কারণ অন্য একটা বাচ্চা নিলে সে জিফুর ভালো করে খেয়াল রাখতে পারবে না। জিফুর বাবা তখন চরম বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে যায়। এতক্ষণে হয়তো তোমরা বুঝে গিয়েছো লোকটার ফ্রাস্ট্রেশনের কারণ হলো তার নিজেরই ছেলে। আসলে জিফু একটু বড় হয়ে ওঠার পরই তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়। অন্য বাচ্চাদের থেকে একেবারেই আলাদা ছিল সে। পরবর্তীতে জানা যায় সে বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ অটিজমের শিকার। ব্যাপারটা যেহেতু জন্মগত, তাই জিফুর পুরোপুরি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়টা জানার পর থেকেই জিফুর বাবার মনে তার জন্য মায়া কমতে থাকে। প্রতিনিয়ত জিফুর পাগলামিতে বিরক্ত হয়ে যায় সে। নিজের ডিপ্রেশন ভুলে থাকার জন্য মদ খেতে শুরু করে। জিফুর মাও যে কম কষ্ট সহ্য করেছিল ব্যাপারটা তেমন নয়, বরং স্বামীর তুলনায় কয়েক গুণ বেশি ঝামেলা পোহাতে হচ্ছিল তাকে। তবে সে এতে হাল ছাড়ে না। হাজার হোক মায়ের মন বলে কথা, নিজের সন্তানের প্রতি তার কি মায়া কমতে পারে? জিফুর মা তার সন্তানকে 8-10টা সাধারণ বাচ্চার থেকেও বেশি আগলে রাখত। তাকে খাওয়ানো পড়ানো, তার সব রকম দেখাশোনা সবকিছুই সে নিজে করে। এমনকি সে তাকে একটা স্কুলেও ভর্তি করেছে, সেখানে আনা নেওয়ার কাজটাও তাকেই করতে হয়। এসব করতে গিয়ে জিফুর পিছনেই তার মায়ের সারাটা দিন পার হয়ে যায়। এখন নতুন একটা বাচ্চা আসলে হয়তো সে জিফুর প্রতি ভালো করে খেয়াল রাখতে পারবে না, যে কারণে সে নতুন করে বাচ্চা নিতে চায় না। এই বিষয়টা নিয়ে তার এবং তার স্বামীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতেই থাকে। তবু জিফুর মা জিফুর কথা ভেবে তার সিদ্ধান্তে অনড় থাকে। একদিন সে জিফুকে একটা পার্কে নিয়ে গেলে জিফু হঠাৎ সেখানে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তার মা তাকে সামলানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। আশেপাশের লোকেরা তখন জিফুর দিকে অদ্ভুত ভাবে তাকাতে থাকে। একটা ছেলে তো ফোন বের করে তার ভিডিও করা শুরু করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য। জিফুর মা তখন জিফুকে থামানোর চেষ্টা করছিল। তখন ছেলেটা বলে ওঠে, ওকে থামাচ্ছেন কেন? ভালোই তো লাগছিল দেখতে। এটা শুনে জিফুর মা ভীষণ ক্ষেপে যায়। সে গিয়ে ছেলেটাকে ভিডিও বন্ধ করতে বলে, কিন্তু ছেলেটা তার কথা মানতে চায় না। তখন জিফুর মা বলে ওঠে, তোমাদের দেখলে মনে হয় আমার বাচ্চা প্রতিবন্ধী নয়, তোমরাই আসল প্রতিবন্ধী। একটা বাচ্চা এখানে কষ্ট পাচ্ছে আর তোমরা এটা দেখে মজা নিচ্ছ। এর থেকে খারাপ মন মানসিকতা আর কি বা হতে পারে? এসব কথা শুনে সেখানকার মানুষগুলো আবারও যে যার কাজে যোগ দেয়, আর ওই ছেলেটাও সেখান থেকে চলে যায়। এরপর জিফুর মা তার চোখের পানি মুছে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে হ্যাপি একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পায় একটা ফুলের দোকানের সামনে বেশ কয়েকটা কুকুর লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাদের সবার সামনেই একটা করে পাত্র রাখা। সে কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখে দোকানের মালিক
মালিক মেয়েটা ওই কুকুরগুলোকে খাবার দিচ্ছে। তখন হ্যাপিও তাদের সাথে গিয়ে যোগ দেয়। কুকুরগুলোকে খাবার দিয়ে মেয়েটা সেখানেই দাঁড়িয়ে দেখছিল। এমন সময় তার বয়ফ্রেন্ড এসে কুকুরগুলোকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে, কারণ সে কুকুর বিড়াল মোটেও সহ্য করতে পারত না। তখন মেয়েটা তাকে বাধা দিয়ে সাথে করে নিয়ে যায়। পরদিন জিফু আবারও আলমারির মধ্যে ঢুকে বসেছিল, আর তার হাতে ছিল একটা রঙিন লাইট। সে ওই লাইটটা জ্বালিয়ে আলমারির ভেতরের অন্ধকার উপভোগ করে। একটা রঙিন কল্পনার জগতে পৌঁছে যায় সে। এরই মাঝে তার মা এসে তাকে বাইরে থেকে ডেকে বলে, আমাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হবে, তুমি কিছুক্ষণ বাসায় থাকো, আর কোথাও যেও না কিন্তু, আমি একটু পরই আবার তোমার কাছে চলে আসব। এ কথা বলে সে বাইরে চলে যায়। আসলে জিফুর মা জানতো যে জিফু একবার ওই আলমারিতে প্রবেশ করলে সহজে এখান থেকে বের হতে চায় না। তাকে জোর করে বের করার চেষ্টা করলে সে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু করে। তাই একরকম বাধ্য হয়ে জিফুকে তার বাসায় রেখে বাইরে যেতে হয়। কিন্তু সে বাইরে যাওয়ার একটু পরই জিফু আলমারি থেকে বের হয়ে জানলার পাশে গিয়ে বসে। তখন হঠাৎ নিচে পড়ে থাকা একটি প্লাস্টিকের বোতলের দিকে চোখ যায় তার। সে প্লাস্টিকের বোতল নিয়ে খেলতে খুব ভালোবাসতো, তাই বোতলটা নেওয়ার জন্য সে নিচে নেমে আসে। কিন্তু সে নিচে পৌঁছানোর আগেই ক্লিনাররা বোতলটি তাদের গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করে। জিফু তখন বোতলটা নেওয়ার জন্য গাড়ির পেছন পেছন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে বেশ কিছু দূরে চলে আসে, কিন্তু গাড়িটা সে ধরতে পারে না, আর বোতলটাও তার নেওয়া হয় না। এমন সময় সে আশেপাশে তাকিয়ে দেখে সে একেবারে মেইন রোড বরাবর পৌঁছে গেছে। আশেপাশে এত গাড়ি ঘোড়া আর মানুষ দেখে খুব ভয় পেয়ে যায় জিফু। চিৎকার করতে করতে চোখ বন্ধ করে পাগলের মতো দৌড়াতে থাকে। সে যে কোনো মূল্যেই ওই লোকালয় থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ আশেপাশে থাকা মানুষগুলোকে তার মানুষ মনে হচ্ছিল না, এক একটা বন্য প্রাণী মনে হচ্ছিল। কোনোভাবে ওই গাড়ি ঘোড়া থেকে নিজেকে বাঁচিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ের একটা শান্ত জায়গায় চলে আসে জিফু। সেখানে থাকা একটা ভাঙাচোরা লাইট হাউস দেখে তার ভিতরেই বসে পড়ে সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হ্যাপি চলে আসে, কারণ সেটা হ্যাপির থাকার জায়গা ছিল। হ্যাপিকে দেখে জিফু ভয়ে আবারও চিৎকার করতে শুরু করে। সেটা দেখে হ্যাপিও ঘেউ ঘেউ করে ওঠে। সে মূলত নিজের ভাষায় জিফুকে বোঝানোর চেষ্টা করছিল এটা তো তার থাকার জায়গা, কিন্তু মানুষ তো আর কুকুরের ভাষা বুঝে না। তার উপর আবার জিফুর মানসিক অবস্থাও ভালো না, তাই সে হ্যাপির ঘেউ ঘেউ করাতে আরো বেশি ভয় পেয়ে যায়। হ্যাপি লক্ষ্য করে সে যখনই রুমের ভিতরে ঢুকতে চাচ্ছে তখনই ছেলেটা ভয়ে চিৎকার করে উঠছে। তাই সে রুমের বাইরে বসেই অপেক্ষা করতে থাকে। এদিকে জিফুর মা বাড়ি ফিরে তাকে না দেখে খুব ভয় পেয়ে যায়। সে আশেপাশের সব জায়গাতে জিফুর খোঁজ নেয়, কিন্তু তার কোনো হদিশ পায় না। সে বুঝে উঠতে পারে না এখন তার কি করা উচিত। সে কিভাবে জিফুকে খুঁজে বের করবে। আর কোনো উপায় না পেয়ে সে পুলিশের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জিফুর বাবা তাতে রাজি হয় না, কারণ পুলিশকে এসবের মধ্যে টানলে তাদের প্রতিবেশীরা জিফুর অটিজমের কথা জেনে যাবে। লোকটা চাচ্ছিল না এই বিষয় নিয়ে তাদের সোসাইটির মধ্যে কোনো তামাশা হোক, কেউ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করুক। তাই সে বলে এত চিন্তার কিছু নেই, আমরা নিজেরাই জিফুকে খুঁজে বের করতে পারবো। জিফুর মা তখন কোনো কথা বলারই সুযোগ পায় না, শুধু অসহায়ের মতো কাঁদতে থাকে সে। এভাবেই দেখতে দেখতে রাত পার হয়ে যায়। পরদিন সকালে ঘুম ভাঙলে জিফু দেখে হ্যাপি তার আশেপাশে নেই। তাই সে নির্ভয়ে বাইরে বেরিয়ে খাবারের সন্ধান করতে শুরু করে। কোথাও খাবার না পেয়ে সে ডাস্টবিন চেক করতে যায়, আর সেখানেই তার সাথে আবারও হ্যাপির দেখা হয়। জিফু যখন বুঝতে পারে হ্যাপি তাকে ফলো করছে তখন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে ইচ্ছে করেই বারবার সামনে পিছনে যেতে থাকে, আর হ্যাপিও তার দেখা দেখি সামনে পিছনে যেতে থাকে। জিফু থেমে গেলে হ্যাপিও থেমে যায়। জিফুর কাছে ব্যাপারটা খুব মজার লাগে, তাই সে আর দুষ্টুমি না করে হ্যাপিকে নিয়ে হাঁটতে হাঁটতে সেই লাইট হাউসে চলে আসে। তবে এবার জিফুর আগে হ্যাপি ভিতরে ঢুকে যায়, যাতে জিফু বুঝতে পারে এই জায়গাটা তার। অদ্ভুত ব্যাপার হলো জিফু আসলেই তার ইশারা বুঝে যায়, তাই সে আর ভেতরে যায় না। তবে তার তো যাওয়ার আর কোনো জায়গাও ছিল না, তাই বেচারা মন খারাপ করে বাইরে বসে থাকে। হ্যাপিও তখন তার মনের অবস্থাটা বুঝতে পারে, তাই সে নিজেই তার জায়গাটা জিফুকে ছেড়ে দেয়। একটা অবুঝ প্রাণীর মানুষের প্রতি কতটা মায়া দেখেছো? মানুষ সৃষ্টির সেরা জীব হওয়া সত্ত্বেও বর্তমানে আমাদের মধ্যে এতটুকু মানবতা বোধ কাজ করে না। অন্যদের ক্ষেত্রে তো দূরেই থাক, রক্তের সম্পর্কের ক্ষেত্রেও চুল পরিমাণ
ছাড় দিতে চাই না আমরা। আর এখানে সে একটা অবুঝ কুকুর ছানা হয়ে মানুষের জন্য নিজের থাকার জায়গাটাই স্যাক্রিফাইস করে দিল। যাই হোক, হ্যাপি বাইরে বেরিয়ে এলে জিফু গুটি গুটি পায়ে ভেতরে গিয়ে চুপচাপ করে বসে পড়ে। টানা একটা দিন না খেয়ে থাকার কারণে তার খুব খিদে পায়। ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে শুরু করে সে। তখন মায়ের কথা খুব মনে পড়তে থাকে তার। মা কিভাবে খাইয়ে দিত, কিভাবে তাকে আদর করত, সবকিছুই কল্পনা করতে থাকে জিফু। হ্যাপি তার অবস্থা দেখে বুঝে যায় তার খিদে পেয়েছে, তাই সে দৌড়ে চলে যায় তার পরিচিত একটা দোকানে। ওই দোকানের মালিক তাকে প্রায় সময় খাবার দিত, তাই আজকেও লোকটার থেকে খাবার পাওয়ার জন্য বিভিন্ন রকম তামাশা দেখিয়ে লোকটার মন জয় করার চেষ্টা করে। লোকটা প্রথম তাকে খাবার দিতে চায় না, তবে দুষ্ট হ্যাপির এত চেষ্টা দেখে ফাইনালি তার মন গলে যায়। সে হ্যাপিকে একটা সসেস ধরিয়ে দিয়ে বলে আজকের মতো এটাই শেষ। হ্যাপি সেটা নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে এক ছুটে জিফুর কাছে চলে আসে। সে জিফুকে সসেসটা খেতে দিয়ে দেয়। তখন হ্যাপিরও খুব খিদে পেয়েছিল। সে চাইলেই খাবারটা নিজে খেয়ে নিতে পারত, কিন্তু নিজের কষ্টের কথা ভুলে গিয়ে সে আগে জিফুর প্রয়োজনকে গুরুত্ব দেয়। সত্যি বলতে হ্যাপিকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো এদিকে আবার সকাল না হতেই জিফুর বাবা মা তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা আশেপাশের সব এলাকায় খোঁজ নেয়। জিফু যে সকল জায়গাগুলোতে যেতে পছন্দ করত তারা সেই সব জায়গাগুলো খুঁজে দেখে, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় না। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে জিফুর বাবা বলে, আমার মনে হয় জিফুকে আমরা আর খুঁজে পাবো না। হয়তো ঈশ্বরও এটাই চাচ্ছে, যাতে আমাদের জীবনের সমস্যাগুলো একটু কমে যায়। তার কথা শুনে জিফুর মা অবাক হয়ে যায়। বাবা হয়ে সে কি করে নিজের সন্তানের ব্যাপারে এমন কথা বলতে পারে? এসব কথা ভেবে সে আর এক মুহূর্ত দেরি করতে চায় না। তৎক্ষণাৎ সে থানার উদ্দেশ্যে রওনা হয়। তখন জিফুর বাবা গিয়ে তাকে আটকায়। সে বলে, তুমি কি ভুলে গেছো জিফুর জন্য আমরা কত অত্যাচার সহ্য করেছি? এতগুলো বছর ধরে ওর জন্য আমাদের কত কষ্ট সহ্য করতে হয়েছে, তারপরও তুমি কেন জেদ ধরে বসে আছো? কিন্তু জিফুর মা তার বাবার কোনো কথাই পাত্তা দেয় না। সে যে করেই হোক তার ছেলেকে খুঁজে বের করবেই। জিফুর বাবা তখন বুঝতে পারে তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই সেও চুপচাপ তার ছেলেকে খুঁজতে শুরু করে। পরদিন রাতেও জিফু লাইট হাউসের ভিতর বসেছিল আর হ্যাপি তার বাইরে। তবে জিফু ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছিল যে হ্যাপি হয়তো এতটাও ভয়ঙ্কর নয়, তাই সে একটু একটু করে হ্যাপির দিকে এগোতে থাকে। হ্যাপিও সেটা দেখে একটু একটু করে তার দিকে এগোতে শুরু করে। একটা পর্যায়ে তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে, কিন্তু তখনও জিফুর মনে ভয়টা পুরোপুরি কাটেনি। তাই সে তার এবং হ্যাপির মাঝখানে একটা কাগজের পার্টিশন দিয়ে দেয়। পরদিন সকালে দেখা যায় সে হ্যাপিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ঘুম ভাঙতেই হ্যাপিকে দেখে জিফু খুব ঘাবড়ে যায়, তাই সে হ্যাপিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তবে পরক্ষণেই সে নিজের ভুল বুঝতে পারে এবং হ্যাপির দিকে তার হাত বাড়িয়ে দেয়। এটা দেখে হ্যাপিও তার হাতে হাত রাখে, আর এখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। তারপর থেকে তারা দুজন একসাথে থাকতে শুরু করে। তারা দুজন একসাথে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে এবং অনেক আনন্দ করে। জীবনে প্রথমবার জিফু মন খুলে হাসার সুযোগ পায়। এদিকে হ্যাপিও তার একা জীবনে একটা মনের মতো বন্ধু খুঁজে পায়, তাই তাদের সম্পর্কটা বেশ জমে ওঠে। প্রতিদিন তারা একসাথে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে। জিফুর ক্ষুধা পেলে হ্যাপি বিভিন্ন জায়গা থেকে খাবার চুরি করে এনে তাকে দেয়। জিফু যেহেতু বোতল নিয়ে খেলতে খুব ভালোবাসতো, তাই হ্যাপি তার জন্য বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিকের বোতল জোগাড় করে আনতো। সেসব নিয়ে জিফু মনের আনন্দে খেলাধুলা করত। সব মিলিয়ে তাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। একদিন ওই ফুলের দোকানের মেয়েটা কুকুরগুলোকে খাবার দিয়ে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর ওই রাস্তা ধরে একজন পথচারীকে যেতে দেখে সেখানে থাকা একটা কুকুর গিয়ে তাকে কামড়ে দেয়। লোকটা তখন ব্যথায় চিৎকার করতে শুরু করে। আশেপাশের লোকেরা সেটা দেখে কুকুরটাকে ধরে নির্মমভাবে পেটাতে শুরু করে। বাইরের হাঙ্গামা দেখে দোকান থেকে দৌড়ে মেয়েটা এসে এসব দেখে বেশ ঘাবড়ে যায়। কুকুরগুলোকে খাবার দেওয়ার জন্য তার বয়ফ্রেন্ড তাকে অনেকগুলো কথা শোনায়। তাই যেহেতু একটা বড় অঘটন
অঘটন ঘটেছে তাই মেয়েটা এতে কোনো রিয়্যাক্ট করে না। দূরে দাঁড়িয়ে হ্যাপি এই সব কিছুই দেখছিল। প্রত্যেক দিনের মতো সে খাবারের জন্য এখানে এসেছিল, কিন্তু এখানকার হাঙ্গামা দেখে সে বুঝে যায় আজ তার ভাগ্যে আর খাবার জুটবে না। দুর্ভাগ্যবশত সেদিন জিফুর জন্যেও কোনো খাবার জোগাড় করতে পারেনি সে। তাই দিন শেষে মনমরা হয়ে সোজা সমুদ্রের পাড়ে বসে পড়ে সে। এটা দেখে জিফু বুঝে যায় হয়তো হ্যাপি আজ কোনো খাবার পায়নি, তাই সেও গিয়ে তার বন্ধুর পাশে বসে পড়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এদিকে রাতেও ওই দোকানের মালিক মেয়েটার সাথে তার বয়ফ্রেন্ডের ঝগড়া হয়। ছেলেটা কোনোভাবেই মেয়েটার এই প্রাণীদের প্রতি ভালোবাসা সহ্য করতে পারে না, আর সহ্য করবেই বা কি করে, সে তো প্রাণীদেরকে ভালোই বাসে না। সে মেয়েটাকে ওয়ার্নিং দেয় এরপর থেকে যেন আর কখনোই তার দোকানের সামনে কোনো কুকুরকে খাবার না দেয়, কিন্তু মেয়েটা তার কথা মানতে চায় না। তার মতে মানুষকে বোধ বুদ্ধি দিয়ে সৃষ্টি করা হয়েছে এই কারণেই যাতে তারা অন্য প্রাণীদের প্রতি দয়াশীল হতে পারে। ওই প্রাণীগুলো তো মানুষের মতো কথা বলতে পারে না, তাই অনাহারে থাকলেও তাদেরকে কেউ দেখে না। এখন সবাই যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা কোথায় যাবে? ক্ষুধার যন্ত্রণায় তো সবারই কষ্ট হয়। এতভাবে বলার পরও ছেলেটা কোনোভাবেই মেয়েটার কথা মানতে চায় না। এমনিতেই তাদের ছোট্ট দোকানে খুব কম আয় হয়, সেখান থেকে তারা তাদের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমাচ্ছে। এখন যদি মেয়েটা রাস্তার কুকুর বিড়ালকে খাইয়ে এই টাকাগুলো শেষ করে ফেলে তাহলে তাদের বিয়ের কি হবে? এসব কথাগুলো শুনে মেয়েটা ভীষণ কষ্ট পায়। তাই সে ছেলেটাকে বলে, আমার মনে হয় আমরা এখনো একে অপরকে পুরোপুরি বুঝতে পারিনি, তাই বিয়েটা কিছুদিন পিছিয়ে দেওয়াই ভালো হবে। এই কথা শুনে ছেলেটা রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে যায়। পরদিন সিটি কর্পোরেশনের লোকেরা শহরে কুকুর ধরার অভিযান শুরু করে। রাস্তার সব কুকুরদেরকে একে একে ধরে নিয়ে খাঁচায় ঢোকাতে শুরু করে তারা। সে সময় জিফুও রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আর তার পেছনে ছিল হ্যাপি। হ্যাপিকে দেখে ওই লোকগুলো তাকে ধরার চেষ্টা করে, কিন্তু আমাদের হ্যাপি তো ছিল ভীষণ চালাক। লোকগুলোকে দেখে সে তৎক্ষণাৎ ছুটে পালিয়ে যায়। তবে লোকগুলোও কম ছিল না। তাদের মধ্যে একজন লোক হ্যাপির পেছনে দৌড়াতে শুরু করে। জিফু সেটা দেখে তাদেরকে ফলো করতে শুরু করে। সে যেহেতু কথা বলতে পারতো না তাই সে লোকগুলোকে কিছুই বলতে পারে না। হ্যাপি ওই লোকটাকে অলিগলি দিয়ে সব জায়গাগুলো দৌড় করিয়ে বেড়ায়। অনেক দৌড়ঝাঁপ, ভাঙচুর আর হট্টগোল শেষে হ্যাপি গিয়ে একটা পেঁয়াজের আড়তের বস্তার আড়ালে লুকিয়ে পড়ে। লোকটা সেখানে গিয়ে সব জায়গায় তার খোঁজ করে, কিন্তু পায় না। শেষমেশ লোকটা যখন চলে যাচ্ছিল তখন হ্যাপির নড়াচড়ার শব্দ ভেসে আসে তার কানে। সেই শব্দ ফলো করে হ্যাপিকে খুঁজে বের করে তাকে ধরতে গেলে হ্যাপি সেখান থেকেও পালিয়ে যায়। ছুটতে ছুটতে হ্যাপি একটা বন্ধ রাস্তায় গিয়ে আটকে যায়। সামনে এগোনোর আর কোনো উপায় খুঁজে পায় না সে। তখন বেচারা ওই লোকটার হাতে ধরা পড়ে যায়। সে যখন হ্যাপিকে খাঁচায় ভরে নিয়ে যাচ্ছিল তখন বেশ কিছু কুকুর প্রেমী লোক তাদেরকে বাধা দেয়। তারা কোনোভাবেই হ্যাপি এবং অন্যান্য কুকুরগুলোকে ধরে নিয়ে যেতে দিতে রাজি হয় না। তখন লোকটা তাদেরকে বুঝায় যে দেখুন, এখানে আমাদের কিছুই করার নেই। এই কুকুরগুলোকে রাস্তায় ছেড়ে দিলে তো এরা আপনাদেরই ক্ষতি করবে, তাহলে আপনারা কেন আমাদেরকে বাধা দিচ্ছেন? আমাদের পক্ষে এই কুকুরগুলোকে রাস্তায় ছেড়ে দেওয়া সম্ভব নয়, কারণ এটা আমাদের ডিউটি। তবে কেউ যদি এই কুকুরগুলোকে অ্যাডপ্ট করতে চান তাহলে আমরা কুকুরগুলোকে আপনাদের হাতে তুলে দিব, এতে আমাদের কোনো আপত্তি নেই। এ কথা শুনে সেখানকার কেউ আর কুকুরগুলোকে সাহায্য করতে এগিয়ে আসে না। আসলে অবলা প্রাণীর প্রতি ভালোবাসার শো অফ অনেকেই করতে পারে, তবে সত্যিকার অর্থে ভালোবেসে এগিয়ে আসা মানুষের সংখ্যা খুবই কম। তো সিটি কর্পোরেশনের লোকগুলো তখন হ্যাপিকেও অন্য কুকুরদের সাথে গাড়িতে তুলে দেয়। জিফু দূর থেকে এই সব কিছুই দেখছিল। হ্যাপিকে তুলে নিয়ে যাওয়াতে তার ভীষণ রাগ হয়। রাগের মাথায় দাঁত কিটমিট করে হাত পা ছুটতে শুরু করে সে, কিন্তু তাতে তো কোনো লাভ হবে না। এরই মাঝে লোকগুলো কুকুর ভর্তি গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তখন হঠাৎ জিফু তাদের সামনে গিয়ে দাঁড়ায়। এটা দেখে লোকগুলো তো চমকে ওঠে। তাদের মধ্যে একজন লোক নিচে নেমে জিফুকে জিজ্ঞাসা করে সে কেন তাদের পথ আটকেছে, কি চায় সে। জিফু তখন বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে, তবে লোকটা তার কথা বুঝতে পারে না। এমন সময় হ্যাপি জিফুকে দেখে ডাকতে শুরু করলে লোকটা বুঝে যায় যে নিশ্চয়ই জিফু হ্যাপির জন্য এসেছে। সে তখন হ্যাপির খাঁচাটা নামিয়ে দরজা খুলে দিলে সে দৌড়ে জিফুর কাছে চলে যায়। জিফু তাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়, আর তাদের দুজনের এই খুশি দেখে ওই
ওই লোকগুলো জিফুকে সেখানে রেখেই খুশি মনে চলে যায় আর যাওয়ার সময় বলতে থাকে, আহারে, প্রত্যেকটা কুকুর যদি এমনই একটা মালিক পেত তাহলে তাদের আর এমন করুণ পরিণতি হতো না। তো সেখান থেকে জিফু আর হ্যাপি তাদের লাইট হাউসে ফিরে আসে। রাতে তারা অনেকক্ষণ ধরে একসাথে খেলাধুলা করে শান্তিতে ঘুমাতে চলে যায়। তবে শান্তি ছিল না শুধু জিফুর মায়ের মনে। ছেলেটাকে খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যায় সে। জিফুর বাবার অনেক বোঝানোর পরও এবার সে জেদ ধরে বসে যে সে পুলিশের কাছেই যাবে। এটা নিয়ে তাদের আবারও ঝগড়া শুরু হয়ে যায়। একটা পর্যায়ে এই ঝগড়া ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। জিফুর বাবা বলে, তুমি ডিভোর্স পেপারে সাইন করে যেখানে খুশি যেতে পারো, আর তখন জিফুর দায়িত্ব তোমার হবে। আমি তখন কোনো কিছুতেই হস্তক্ষেপ করব না। তার এমন স্বার্থপরের মতো কথা শুনে জিফুর মা হতবাক হয়ে যায়। সে বলে, কথাটা বলতে তোমার একটুও বাধলো না? জিফু তো তোমারও সন্তান। নিজের সন্তানকে কোনো মানুষ কিভাবে এতটা ঘৃণা করতে পারে? আমাদের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? তখন জিফুর বাবা বলে বসে, সারা জীবন অত্যাচার ভোগ করার থেকে কিছুদিন মানসিক কষ্ট সহ্য করা অনেক ভালো। আমি আর এসব সহ্য করতে পারবো না। এ কথা শুনে জিফুর মায়ের মন ভেঙে যায়। সে জিফুর বাবাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তবে তার আগে তোমাকে আমার সাথে মিলে জিফুকে খুঁজে বের করতে হবে। ওকে পেয়ে গেলেই আমরা তোমাকে মুক্ত করে দিব। তোমায় আর জ্বালাতন করব না। একটা মেয়ে মনে কতটা কষ্ট পেলে নিজের হাজবেন্ডকে এমন কথা বলতে পারে, নিশ্চয়ই তোমরা তা অনুভব করতে পারছো। এদিকে জিফু একদিন হ্যাপির সাথে সেখানকার একটি ফেস্টিভ্যালে যায়। সেখানে মানুষের রঙিন পোশাক আর জাঁকজমক পরিবেশ জিফুর কাছে বেশ ভালো লাগে। সে আর হ্যাপি সেখানে অনেক আনন্দ করে। এখানে থাকা অনেকেই ফেস্টিভ্যালের ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। ঘটনাক্রমে সেখানে থাকা একটা ভিডিও পৌঁছে যায় জিফুর মায়ের কাছে। সেই ভিডিওতে জিফুকে দেখে তার মা খুশিতে আত্মহারা হয়ে যায়। সে জিফুর বাবাকে নিয়ে পরদিনই পৌঁছে যায় ওই এলাকায়। তবে ততক্ষণে ফেস্টিভ্যাল শেষ হয়ে গিয়েছে। তারা আশেপাশের দোকান এবং পার্কগুলোতে জিফুকে খুঁজতে শুরু করে, কিন্তু তার কোনো হদিশ পায় না। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তারা সেই দোকানদারের কাছে যায় যেখান থেকে হ্যাপি প্রায় সময় খাবার নিত। তারা দোকানদার লোকটাকে জিফুর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি এই ছেলেটাকে কোথাও দেখেছেন? লোকটা ভালো করে দেখে বলে সে তাকে কোথাও দেখেনি। তো এই কথা শুনে তারা মন খারাপ করে ফিরে যাচ্ছিল। এমন সময় লোকটা আবারও তাদেরকে ডেকে বলে যে, আমি ছেলেটাকে কোথাও দেখিনি, তবে ওই কুকুরটা আমার পরিচিত। কথাটা শুনে জিফুর মায়ের মনে একটা আশা জেগে ওঠে। যেহেতু হ্যাপি ভিডিওতে জিফুর সাথেই ছিল, তাই তারা ধরে নেয় কুকুরটাকে খুঁজে পেলে জিফুকেও খুঁজে পাওয়া যাবে। তাই সে লোকটাকে জিজ্ঞাসা করে যে কুকুরটাকে কোথায় পাওয়া যাবে। তবে লোকটা এর কোনো সঠিক উত্তর দিতে পারে না। আর দিবেই বা কি করে? রাস্তার কুকুরের কি আর কোনো সঠিক ঠিকানা থাকে? তবে সে জিফুর বাবা মাকে এটা জানায় যে সমুদ্রের পাড়ের একটা লাইট হাউসের আশেপাশে কুকুরটাকে প্রায় সময় দেখা যায়। তারা সেই লাইট হাউসে গিয়ে ফাইনালি জিফুকে খুঁজে পায়। তারা দেখে জিফু প্লাস্টিকের বোতল নিয়ে খেলা করছে। তবে হ্যাপি তখন তার আশেপাশে ছিল না। এতদিন পর ছেলেটাকে খুঁজে পেয়ে জিফুর মা খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে জিফুকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে জিফু আবারও পাগলের মতো চিৎকার করে হাত পা ছুটতে শুরু করে। এটা দেখে জিফুর বাবা তাকে জোর করে ধরে নিয়ে গাড়িতে তুলে। কিছুক্ষণ পর হ্যাপি মুখে করে একটি বোতল নিয়ে এসে ঘরের ভিতর ঢুকে দেখে ভিতরে কেউই নেই। জিফুর খেলনাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। এসব দেখে হ্যাপি খুব চিন্তায় পড়ে যায়। সে আশেপাশে জিফুকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সে জিফুকে কোথাও খুঁজে পায় না। তাই বেচারা মন খারাপ করে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে জিফুরও একই অবস্থা। সে জানালার পাশে মন খারাপ করে বসে শুধু বাইরের দিকে তাকিয়ে থাকে। হয়তো সে হ্যাপিকে এক নজর দেখতে পাবে সেই আশায়। এভাবেই দুটি অবুঝ বন্ধু না চাইতেও দূরে চলে যায়। তবে কোনো কিছুতেই তাদের আর মন বসে না। এদিকে হ্যাপি সেই সব জায়গায় জিফুকে খুঁজতে থাকে যেখানে তারা একসাথে ঘুরে বেরিয়েছে। প্রত্যেক পদে পদেই যেন জিফুর কথা মনে পড়ছিল তার। অন্যদিকে জিফুর অবস্থাও একই রকম। তার মা তাকে স্কুলে নিয়ে যাচ্ছে, পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই তার মন বসে না। তার চোখগুলো শুধু হ্যাপিকেই খুঁজে বেড়ায়। ছেলেকে এভাবে মন মরা হতে দেখে জিফুর মাও খুব আপসেট হয়ে পড়ে। এরই মাঝে একদিন হ্যাপি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দেখে দোকানের মালিক বাইরের কুকুরদেরকে খাবার দিচ্ছে। হ্যাপি তখন খাবারের লোভে দোকানের দিকে এগিয়ে যায়। তখন লোকটা খুব কৌশল করে তাকে খাদ্য
খাঁচার ভেতর আটকে ফেলে। লোকটা এভাবেই রাস্তার কুকুরদেরকে আটকে আশেপাশের রেস্টুরেন্টে বিক্রি করে দিত, যাতে তারা ওই কুকুরের মাংস রান্না করে কাস্টমারদের খাওয়াতে পারে। এদিকে জিফু হয়তো অনুভব করতে পারছিল হ্যাপি কোনো বিপদে আছে, তাই সেও ভীষণ ঘাবড়ে যায়। আর কিছু করতে না পেরে আলমারির সাথে মাথা পেটাতে শুরু করে সে। এটা দেখে তার মা দৌড়ে এসে তাকে সামলায়, কিন্তু কোনোভাবেই তাকে শান্ত করতে পারছিল না সে। একটা পর্যায়ে জিফু তার মায়ের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। তার মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও সে চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। অন্যদিকে একটা রেস্টুরেন্টের মালিক হ্যাপিকে কিনে নিয়ে অন্যান্য কুকুরদের সাথে একটা গোডাউনের ভিতর আটকে রাখে। রাতে সবাই চলে যাওয়ার পর হ্যাপি চুপচাপ খাঁচার দরজা খুলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। এমন সময় কারো আসার শব্দ পেয়ে সে আবারও খাঁচার ভিতর ঢুকে দরজা আটকে ঘুমানোর অভিনয় করে। তখন লোকটা সেখান থেকে চলে যায়। তখন হ্যাপি খুব কৌশলে সেখান থেকে বেরিয়ে সবগুলো খাঁচা খুলে কুকুরগুলোকে মুক্ত করে দেয়। এরপর সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে। এদিকে জিফুর মা কোনোভাবেই বুঝতে পারছিল না যে সে কিভাবে তার ছেলেকে স্বাভাবিক করবে। তাই তারা স্বামী স্ত্রী জিফুর স্কুলের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়। সেখানে যাওয়ার পর প্রিন্সিপাল তাদেরকে বুঝায় যে এরকম বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে হ্যান্ডেল করার ক্ষেত্রে শুধুমাত্র বাচ্চার খেয়াল রাখাই গুরুত্বপূর্ণ নয়, সেই সাথে নিজেদেরকে মানসিকভাবে শক্ত করাটাও অনেক জরুরি। কারণ বাবা মায়ের মানসিকতার প্রভাব বাচ্চাদের উপর খুব ভালোভাবেই পড়ে। এ কথা শুনে জিফুর বাবা বলে, আমরা তো এই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, তাহলে মন মানসিকতা ভালো করব কি করে? তখন প্রিন্সিপাল তাকে বুঝায় যে বিষয়টাকে কঠিন করে দেখলে অসম্ভব মনে হবে, তবে বাচ্চাটাকে আপন মনে চেষ্টা করলে সবকিছুই সহজ হয়ে যাবে। এ কথা শুনে জিফুর বাবা বিরক্ত হয়ে বলে, আপনাকে তো আর এসব ভোগ করতে হচ্ছে না, তাই আপনি আমাদের কষ্ট বুঝতেও পারবেন না। মুখে মুখে এসব নীতিবাক্য আমরাও বলতে পারি। প্রিন্সিপাল তখন আর কোনো কথা বাড়ায় না। এমন সময় তাদের বাড়ির আয়া প্রিন্সিপালের মেয়েকে সেখানে নিয়ে আসে। মেয়েটাকে দেখে জিফুর বাবা মা যেন আকাশ থেকে পড়ে, কারণ প্রিন্সিপালের মেয়েও একজন স্পেশাল চাইল্ড ছিল। তবে তার বাবার যত্ন পেয়ে মেয়েটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। জিফুর বাবা তখন নিজের ভুল বুঝতে পারে। এদিকে হ্যাপি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সেই ফুলের দোকানের ছেলেটাকে বাইক চালানো অবস্থায় ফোন নিয়ে ঘাটাঘাটি করতে দেখে। তার কিছুটা সামনেই রাস্তার মাঝে একটা বড় খাদ ছিল। হ্যাপি এটা দেখে ছেলেটাকে সাবধান করার চেষ্টা করে, কিন্তু ছেলেটা সেটা লক্ষ্য করে না। বাইক নিয়ে একেবারে হুমড়ি খেয়ে সেই খাদের ভিতরে পড়ে অজ্ঞান হয়ে যায় সে। হ্যাপি তখন তাকে বাঁচানোর জন্য আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু কুকুরকে দেখে সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। হ্যাপি তখন বুঝতে পারছিল না ওই ছেলেটাকে সে কিভাবে বাঁচাবে। এমন সময় ছেলেটার বাইকের চাবি চোখে পড়ে তার। সে ওই চাবিটা নিয়ে দৌড়ে চলে যায় তার গার্লফ্রেন্ডের কাছে। হ্যাপি সেই দোকানের সামনে গিয়ে চাবিটা রাখতেই মেয়েটা বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড হয়তো কোনো বিপদে পড়েছে। এরপর হ্যাপি মেয়েটিকে দেখিয়ে দৌড়াতে শুরু করলে মেয়েটাও তাকে ফলো করতে শুরু করে। হ্যাপি তাকে ওই খাদের কাছে নিয়ে গেলে মেয়েটা বাকিদের সাহায্য নিয়ে তার বয়ফ্রেন্ডকে উদ্ধার করতে সক্ষম হয়। স্কুল থেকে ফেরার পথে জিফু হঠাৎ হ্যাপিকে দেখে চিৎকার করতে শুরু করে। তার মা এটা দেখে খুব টেনশনে পড়ে যায়। জিফু তো আসলে হ্যাপির কাছে যেতে চাইছিল, তবে এটা তো তার মা বুঝতে পারে না। হাত পা ছুটতে ছুটতে এক পর্যায়ে জিফু মা বলে ডেকে ওঠে। জিফুর মুখে প্রথমবারের মতো মা শব্দ শুনতে পেয়ে তার বাবা মা একেবারে থমকে যায়। এরপর তার মা বারবার তাকে অনুরোধ করতে থাকে তাকে আবারও একবার মা বলে ডাকার জন্য, কিন্তু জিফু আর কিছুই বলে না। এরপর তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে জিফুর বাবা তার মাকে বলে, আমিও এখন থেকে তোমার সাথে জিফুর দেখাশোনা করব। হয়তো তার এখন রিয়েলাইজেশন হচ্ছিল যে সে বাবা হয়ে তার সন্তানের সাথে অত্যন্ত অন্যায় করেছে। তো জিফুর বাবার মুখে এই কথা শুনে তার স্ত্রী অবাক হয়ে যায়, সেই সাথে সে বেশ খুশিও হয়। অন্যদিকে হ্যাপি বাড়িতে ফিরে জিফুর খেলনাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে। শুধু গুছিয়ে রাখাই নয়, সে নতুন নতুন কিছু খেলনা জোগাড় করতে শুরু করে, যাতে জিফু ফিরে এলে এসব দেখে খুশি হয়। সেদিন রাতে জিফুর মা তার পড়ার টেবিলে একটা ছবি আঁকা দেখতে পায়। এটা আসলে কোনো ছবি ছিল না, জিফু খাতার উপরে ছোট ছোট কিছু বিন্দু এঁকে রেখেছিল। জিফুর মা কি ভেবে যেন ওই বিন্দুগুলো জোড়া দিতে শুরু করে। বিন্দুগুলো মিলাতেই সে বুঝতে পারে এটা তো একটা কুকুরের ছবি।
এটা দেখেই তার মা বুঝতে পারে যে জিফু তার সাথে থাকা কুকুরটাকে অনেক মিস করছে। তাই পরদিন সকালে সে জিফু এবং তার বাবাকে নিয়ে চলে যায় সেই লাইট হাউসে। সেখানে গিয়ে তারা দেখে কেউ একজন ওই দিনের খেলনাগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। তবে দুর্ভাগ্যবশত হ্যাপি তখন সেখানে ছিল না। ওই গোছানো খেলনাগুলো দেখে জিফুর মা বুঝতে পারে যে জিফু শুধু একাই নয়, তার বন্ধুও তাকে একই রকম ভাবে মিস করছে। সেখানে হ্যাপিকে খুঁজে না পেয়ে তারা তখন পাশের একটি পার্কে চলে যায়। জিফুর মন ভালো করার জন্য তারা তাকে একটি সসেজ কিনে দেয়। তবে সেটা খাওয়ার আগেই আশেপাশের মানুষের কোলাহল দেখে জিফু আবারও ঘাবড়ে গিয়ে চিৎকার করতে শুরু করে। তার বাবা মা তখন তাকে দ্রুত সেখান থেকে নিয়ে যায়। তবে তার হাতের সসেজটা সেখানেই পড়ে থাকে। ঘটনাক্রমে হ্যাপিও তখন পার্কে এসে এই সসেজটা খুঁজে পায়। তো আমরা সকলেই তো জানি যে কুকুরের ঘ্রাণ শক্তি অনেক প্রখর হয়। তাই তো এখানে আসা মাত্রই হ্যাপি জিফুর গন্ধ পেয়ে যায়। আর সেই গন্ধ ফলো করতে করতে সে ফাইনালি জিফুর কাছে পৌঁছে যায়। তবে ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছে। জিফুর বাবা মা অলরেডি তাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে বাসায় যাওয়ার জন্য রওনা করে দিয়েছে। তাই আবারও হ্যাপি জিফুর কাছে এসে তাকে হারিয়ে ফেলে। পরদিন স্কুলে গিয়ে জিফুর মা সেখানকার একজন টিচারের কাছ থেকে প্রিন্সিপালের মেয়ের বিষয়ে জানতে পারে। প্রিন্সিপাল যখন তার মেয়ের অসুখের ব্যাপারে জানতে পেরেছিল তখন তার অবস্থাও জিফুর বাবার মতো হয়ে গিয়েছিল। ভাগ্যের পরিহাস মেনে নিতে না পেরে একটা পর্যায়ে সে তার মেয়েকে নিয়ে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। ঘরের দরজা জানালা বন্ধ করে গ্যাসের চুলা অন করে দেয় সে, যাতে ওই গ্যাসে তারা দুজনই দম বন্ধ হয়ে মারা যায়। তবে মেয়েটা খুব বুদ্ধিমতী ছিল। সে গিয়ে গ্যাসের চুলা বন্ধ করে তার বাবার কাছে এসে বসে পড়ে। সেখান থেকে প্রিন্সিপাল সিদ্ধান্ত নেয় যে সে তার মেয়েকে নিয়ে আর হার মানবে না। তারপর থেকে সে তার মেয়েকে আগলে রাখতে শুরু করে। আর যাতে অন্যান্য বাবা মারাও তাদের স্পেশাল চাইল্ডকে সুষ্ঠুভাবে দেখাশোনা করতে পারে সেই জন্য সে এই স্কুল প্রতিষ্ঠা করে। কথাগুলো শুনে জিফুর মায়ের মনে একটা অদ্ভুত আশা জাগে। সে সিদ্ধান্ত নেয় জিফুর মন ভালো করার জন্য সে ওই কুকুরটাকে খুঁজে বের করবে। তাই তারা সাথে সাথে জিফুকে নিয়ে বেরিয়ে যায় হ্যাপিকে খোঁজার উদ্দেশ্যে। সৌভাগ্যবশত রাস্তায় হ্যাপি তাদের গাড়িটা দেখতে পেয়ে তার পেছন পেছন ছুটতে শুরু করে। তখন জিফু লুকিং গ্লাসে হ্যাপিকে দেখতে পেয়ে হাত পা ছুটতে শুরু করে। তার বাবা মা তখন বুঝে যায় যে সে নিশ্চয়ই হ্যাপিকে দেখেছে। তাই তারা তখনই গাড়ি থামিয়ে জিফুকে বাইরে বের করে দেয়। জিফু তখন দৌড়ে হ্যাপির কাছে যেতে শুরু করে। হ্যাপিও তখন তার দিকে এগোতে থাকে। এমন সময় একটা লোক স্কুটার নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় একটা উঁচু মইয়ের সাথে ধাক্কা খায়। এরপর মইটা ধীরে ধীরে জিফুর উপরেই পড়তে শুরু করে। হ্যাপি এটা দেখে তাকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে তাকে সরিয়ে দিয়ে নিজেই ওই মইয়ের নিচে পড়ে যায়। জিফুর বাবা মা তো এটা দেখে হতবাক হয়ে যায়। হ্যাপির দিকে ভালোভাবে তাকালে তাদের পুরনো দিনের একটা স্মৃতি মনে পড়ে যায়। তখন আমরা জানতে পারি জিফুর জন্মের আগেই তাদের একটা পোষা কুকুর ছিল। তারা কুকুরটাকে খুব ভালোবাসতো। তবে জিফুর এই পৃথিবীতে আসার খবর জানতে পেরে তারা কুকুরটাকে আর তাদের সাথে রাখতে চায়নি। তারা ভয় পাচ্ছিল কুকুরের সংস্পর্শে আসলে তাদের নবজাতক সন্তানের কোনো ক্ষতি হতে পারে। তাই তারা ওই কুকুরটাকে তাদের পুরনো বাড়িতে রেখে আসে। আর সেই কুকুরটাই ছিল হ্যাপির মা। তবে হ্যাপি ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। এটা দেখে জিফু কাঁদতে শুরু করে। তার বাবা মা তৎক্ষণাৎ হ্যাপিকে হসপিটালে নিয়ে যায়। তবে ভাগ্যক্রমে হ্যাপি এই যাত্রায় বেঁচে যায়। এদিকে ওই ফুলের দোকানের মেয়েটাও ফাইনালি তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে সম্মতি জানায়। তবে মজার ব্যাপার হলো তাদের বিয়েতে গেস্ট হিসেবে শুধু মানুষই নয়, কুকুররাও এসেছিল। এছাড়া তারা নিজেরাই এখন দুটো কুকুর পুষতে শুরু করেছে। এভাবেই হয়তো মানুষের মন পরিবর্তন হয়। যে ছেলেটা একসময় কুকুর সহ্যই করতে পারতো না, আজ সেই কুকুরগুলোকেই সে এত ভালোবাসে। যাই হোক, হ্যাপি সুস্থ হয়ে যাওয়ার পর জিফু আবারও তার সাথে খেলাধুলা করতে শুরু করে। ছেলের এমন মন খোলা হাসি দেখে তাদের বাবা মাও ভীষণ খুশি হয়। পরিস্থিতির কারণে তাদের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটাও তারা মিটিয়ে নেয়। এমনই একটা হাসি খুশি মুহূর্তের মধ্য দিয়ে গল্পটা শেষ হয়। আজকের গল্পটা নিয়ে সত্যিই আমার কিছু বলার নেই। মুভিটা দেখতে দেখতে কখন যে চোখের কোনায় পানি চলে আসলো বুঝতেই পারিনি। মনে মনে ভাবছিলাম যদি হ্যাপির মতন আমারও একটা কুকুর থাকতো তাহলে কত ভালো হতো। তো তোমাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।